মন বাড়িয়ে ছুঁই লেখনীতে ফাবিয়া মোমো। পর্ব সংখ্যা 41। সূর্যের চাকাটা সম্পূর্ণ আলো হরণ করে অন্ধকার করে দিল। প্রকৃতি যেন নীরব হয়ে গেছে। কুয়াশার প্রহেলিকা ঘুমটি মেরে রয়েছে। কেমন শূন্য শূন্য আবহাওয়া চারপাশে ছড়িয়ে আছে। শূন্যতার সাথে আষ্টে ফিষ্টে জড়িয়ে আছে নিষিদ্ধ রুমটা। আলোহীন রুম অন্ধকারের পর বাতি জ্বালানোর ইচ্ছা জাগেনি। খোলা জানালাটা লম্বা লম্বা পর্দা দ্বারা আবৃত। বাইরে থেকে ঠান্ডা হাওয়া পর্দার বুক ফুলিয়ে শূন্যতায় তুলে দিচ্ছে। অমনি রুমের ভেতরে প্রবেশ করছে দূরের নিয়মবাতি টিনটিনগুলো। তার চোখের কপট দুটো ক্লান্ত ভঙ্গিতেই বন্ধ করে রেখেছে মাহাতি। মনের ভেতরে বহু চিন্তা ঘুরপাক খাচ্ছিল আজ। সেসব চিন্তা সব সারিবদ্ধভাবে সজ্জিত করে ভাবছে। একে একে সব চিন্তার সমাধান ওই অন্ধকার রুমে নিঃসঙ্গ অবস্থায় ভাবছে। এমন সময় যদি এক কাপ গরম কিছু আয়োজন করা হতো তবে মন্দ হতো না, কিন্তু আবদার করতেও যে একটু সংযত থাকা লাগবে তার। যতটুকু সান্নিধ্য মেহিনুরের প্রয়োজন ততটুকু সে পূরণ করবে। মন তো সবসময় প্রয়োজনের তুলনায় বেশি চায়। মনের সব খোরাক যদি সব সাথে পূরণ হতো তবে অপেক্ষার পর সুমিষ্ট আনন্দ এত উপভোগ ঠেকত না। বন্ধ দরজায় কে যেন খুলছে। নব মোচড়ে অতি সাবধানে রুমের ভেতর পা রাখছে, আবার সুন্দর করে দরজাটা আগের মতোই বন্ধ করে দিল। মাহাতিমের কর্ণধার হামেশার মতো সজাগ, সমস্ত ইন্দ্রিয় সচলভাবে চালনা করছে। যে মানুষটা রুমে ঢুকেছে তার পায়ের আওয়াজটা কিছুক্ষণ নিঃশব্দকে আটকে অনুভব করলো। অনুমান শেষে নিঃশ্বাসটা স্বাভাবিক করে ছেড়ে দিল। উক্ত ব্যক্তি এসে নিকটে হাজির। বুক ভর্তি লম্বা নিঃশ্বাস টানলো মাহাতি। এটা তার নিজস্ব কায়দা। বাতাসে সেই গায়েব গন্ধ মিশে গেছে, যে গন্ধটা একেবারে পরখ করার কাজে সেরে নিল। রকিং চেয়ারে মাথা ও পিঠ হেলানো অবস্থায় চোখ বন্ধ রেখে মাহাতিম উক্ত ব্যক্তিকে চমকে দিয়ে বলল, আমি জেগে আছি মেহিনুর, লুকোচুরির প্রয়োজন নেই। আশ্চর্য হয়ে গলার কণ্ঠনালী পর্যন্ত শুকিয়ে গেল, যেন মানুষটা চোখ বুঝে প্রায় নিন্দায় মোহ শান্ত হয়ে আছে। সে কি করে ঠিকঠাক অনুমান করতে পারল? মাহাতিম কি কানে ব্লুটুথ ডিভাইস লাগায় বা এমন কোনো সিস্টেম যার দ্বারা চোখ বুঝে সে অনুমান করতে পারে? মেহিনুর আবার দৃষ্টিটা পিটপিট করে তাকিয়ে থাকে তার ওই দিকে। একজোড়া চট করে তাকাতে সঙ্গে দেরি হলো না। কাচুমাচু করে চোখ নামিয়ে ফেললো মেহিনুর। আশ্চর্য অবস্থার রেশ এখনো কাটেনি। বারবার চোরা দৃষ্টি দিয়ে মাহাতিমকে একটু একটু করে দেখছে। এমন অদ্ভুত মানুষটিকে সে দ্বিতীয় দেখেনি। অন্ধকারের মধ্যে মানুষটি যেন সব টের পাচ্ছে। আদো আদো গলায় আবছা সুরে সংকোচের সাথে বলল মেহিনুর, আপনি কি করে বুঝলেন? ফিসফিস করে হেসে দিল মাহাতিম। হাসিটা চোখে মুখে স্থায়ী রেখে দাঁত দিয়ে ঠোঁটটা আবদ্ধ করে হাসি আটকালো। হাসির ঝোলকে তাকিয়ে থাকতেই তর্জনীটা দুইবার নড়িয়ে কাছে আসার ইশারা করলো। তর্জনী নড়ানো দেখে ঢোক গিলল মেহিনুর। এবার থেকে যাও তর্জনীর দিকে তাকালো সে। আরেকবার হাসফিসিয়ে দৃষ্টিতে মাহাতিমের দিকে। কালো শার্ট গায়ে হুডি পরা লোকটা যখনও ঠোঁট কামড়ে হাসছে তাকে দেখে মেহিনুর মাথাটা নিচে ঝুঁকিয়ে দু কদম এগিয়ে গেল। রকিং চেয়ারটা থেকে দুদিক এগিয়ে যেতেই রকিং চেয়ারটা আরো ঘ্যার ঘ্যার জাতীয় শব্দ করলো। আর চোখে দেখতে পেল মানুষটা এখন তার হেলে নেই। সে এখন সোজা হয়ে বসেছে, খুব দক্ষতার সাথে ফ্লোরে পাটুকু চেয়ারে ধরে রেখেছে। মেহিনুর এসে পায়ের কাছে দাঁড়ালে নিজের শূন্য হাত দুটো বাড়িয়ে দিল মাহাতি। দুটো বাড়িয়ে দেওয়া হাতের দিকে একবার করে দৃষ্টি দিল। মেহিনুর নত চোখ জোড়া বেখিয়ালি তার উপরই তুলে নিল। হঠাৎ সহমন আবেশে থমকে গেল। স্থির দৃষ্টির মাঝে হাসি মাখা চোখ দুটো কেমন যেন একীভূত হলো। মেহিনুর একেবারে এক পলক ফেলার চিন্তা করতে পারল না। ধীরে ধীরে বাড়িয়ে দেওয়া হাত দুটো নিয়ে আনমনে হাত তুলতে লাগলো। নির্বিঘ্নে শূন্য হাত দুটো ওপরের দিকে, নিচের হাত দুটো ধীরেভাবে ছেড়ে দিল মেহিনুর। ধীরগতি সহ্য হলো না। মাহাতিম সে দীর্ঘ ট্যাক লম্বায় উপেক্ষা করে 5 আঙ্গুলে মুষ্টিবদ্ধ করে নিচে খাবলে ধরল। শিরশির করে শিউরে ওঠার সুযোগও পেল না মেহিনুর। ক্ষণিকের অনুসাতে হৃদয়ের সংকোচনায় টান মারল। পায়ের তাল থেকে ফ্লোরের সাদাটা হড়কে গেল। কেমন যেন হৃৎপিণ্ড খামচে ধরল। পানির জন্য খাকা করছে হৃদয়টা। কপালে বিন্দু বিন্দু ঘামও জমে গেছে মেহিনুরের। ঘামের আস্তনের ওপর ছোট্ট হয়ে আসা আষ্টে পিষ্টে চুলগুলো লেপ্টে আছে। ছোট্ট লেপটানো চুলগুলো ডান হাতে সরিয়ে মাহাতিম সেই হাত দিয়ে মেহিনুরের গালটায় আদর করে ধরল। মাথার পেছন থেকে খোপা পাকানো
বেনুনিটা খুলে দিয়ে বন্দি খাঁচার পাখির মতো কেক রাশি মুক্ত করতে লাগলো। প্রথমে ঘাড় ছুঁয়ে পিঠের ওপর পড়লো, তার ওপর পিছিয়ে ফ্লোরের ওপর পড়তে লাগলো। গলাটা নিজের কাছে ধরে আনলো, সুরুচিকোণ নাকের ডগায় আলতো করে হাত ছুঁয়ে দিল। তোমাকে চেনার জন্য বেশ কিছু দরকার নেই। উত্তর শুনে ভুরু কুচকালো মেহনুর। চোখ খুলে চকিত ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, কেন? আবারও হাসলো মাহাতিম। গাল থেকে হাত সরিয়ে মোলায়েম কণ্ঠে ধীর কণ্ঠে বলল, মনে নেই? ফেলফেল করে তাকিয়ে হঠাৎ করে জায়গাটায় চুমুর ঘটনা ঘটতেও পারলো। আকস্মিক লজ্জায় চোখ নামিয়ে স্ফুত সুরে বলল মেহনুর, জি। লজ্জায় ছোট হওয়া মুখটার দিকে দৃষ্টি রেখে চেয়ারে পিঠ ঠেলে দিল মাহাতিম। কলার থেকে মেহনুরের হাত দুটি ফসকে যেয়ে মেহনুর চোখ খুলে তাকালো। চেয়ারের দুটো হ্যান্ডেল সোজা করে হাত রাখলো মাহাতিম। নরম রূপটা সাইডে ফেলে এবার যেন মুখ্য রূপে ফিরে এলো। মেহনুর হাসিটুকু মুখটার কারণ ধরতে পারল না। আকস্মিক লজ্জায় বরফটা পানিতে গলে কৌতূহলের সাগরে ডুব দিল। আমাকে যদি কেউ ঠাস করে চড় মারে, এর পরিবর্তে তুমি তাকে কি করবে? কোনো মিনমিনে জবাব চাই না। স্ট্যাট কাট কোশ্চেন করেছি, স্ট্যাট কাট অ্যান্সার দেবে মেহনুর। ভেলকিবাজি আমার সামনে করার চিন্তা করবে না, ভালো মানুষের মতো উত্তর দাও। কথার তেজ দেখে অবাক হলো মেহনুর। এই মুহূর্তে তাড়াতাড়ি জবাব না দিলে স্থিতি পরিস্থিতি দুটোই বাজে হয়ে যাবে। মেহনুর কয়েক সেকেন্ড চিন্তা করে মাহাতিমের দিকে বলল, ওর অবস্থার ওপর নির্ভর করবে। যদি মা। চট করে কথাটা কাটালো মাহাতিম। শক্ত কণ্ঠে বলল, মা আমার গালে হাত তুললে না, তাকে স্কিপ করো। আবার ভাবনা চিন্তা করলো মেহনুর, একই চালা, এমন অসময়ে কেন জেরা চালাচ্ছেন? মাহাতিমের যদি কেউ চড় মারে তাহলে মেহনুর তো কিছুই বলতে পারবে না। সে তো কখনো উঁচু গলায় ধমক পর্যন্ত দেয়নি। নিজেকে সবকিছু থেকে গুটিয়ে রাখা অন্যের গলার ওপর কিভাবে কথা বলবে সে? উল্টো হাত থেকে ধমক, মার, গালি এগুলো খেয়ে এসেছে সারা জনম। অন্যরাই তো তাকে মারে। কোনো উত্তর না পেয়ে অসহায় চোখে তাকালো মেহনুর। নিজেকে অযোগ্য ওর ওপর ধিক্কার দিতে ইচ্ছে করলো। প্রচণ্ড কান্না পাচ্ছে তার। কেন এসো ভাই থেকে শিখলো না? মেহনুর নিরুত্তর অবস্থা দেখে রাগে শরীরে চামড়া চলে যাচ্ছে। মানুষ তো নিজের খাতিরেও একটু একটু গর্জে। একটা কাঠগড়ায় দাঁড়ানো আসামিও নানা মিথ্যায় যুক্তির সাথে বেঁচে যায়, অথচ একে একা ফেলে গেলে জীবনেও স্বস্তিতে থাকবে না মাহাতিম। এবার রাগে হুঙ্কারে রন্ধ্রে রন্ধ্রে দম ফাটছিল। যদি করতে চায় আজ মেহনুরের সাথে তাই করলো। মেহনুরের দুবাহু বাঘের মতো খামচে ধরে টানলো মাহাতিম। রাগান্বিত চাহনি দিয়ে তপ্ত তেজে ফোঁস করে শব্দ ছাড়লো। মেহনুর দুপাটি দাঁত শক্ত করে ব্যথায় চেপে নিল। ব্যর্থ হয়ে গেল সে। অন্তরের শিরায় শিরায় ব্যথার ইন্ধন জেগে উঠতে মস্তিষ্ক তখন চোখের বহিঃপ্রকাশ অশ্রু ছেড়ে দিল। দাঁত শক্ত করে চেপে ধরল মেহনুর। চোখ থেকে একটা অশ্রু পড়তেই রাগের কোনো ইঙ্গিতের কামরায় অবস্থিত ছিল না। মাহাতিম যেন চড়াও করে ফুলিয়ে দিল। দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, তোমাকে যদি চড় মারত আমি ওর নাম নিশানায় মুছে দিতাম। রজনী মামি তোমাকে আদর করতে গিয়েছে, আনা 17টি শাড়ি নষ্ট করে দিয়েছে। দুজন মিলে তোমার সাথে মাইন্ড গেম খেলতে শুরু করেছে। তুমি এসব বুঝতে পারো না? তুমি কি শিশু? তুমি কি এখনো চাও আমি কাজ ফেলে ছুটে এসে তোমার সেবা করি? তুমি কবে বুঝতে শিখবে? এখন নরম সেজে থাকলে চলবে না। এখন তুমি নিজেকে মত্ত নও মেহনুর। তোমার সাথে আমার অস্তিত্ব গেঁথে আছে। কদিন পর তোমার সাথে আমার শারীরিক, মানসিক, পারিবারিক, সামাজিক সবকিছু মিলে যাবে। আমি সর্বক্ষণ তোমার পাশে থাকতে পারবো না। বলদ মেয়ে, আমার চাকরি আছে, আমার উপর একটা সুস্থ টিম আছে, একটা সুস্থ টিমের ডিপার্টমেন্ট আছে। তোমাকে নিজেকে সামলাতে হবে। তুমি কবে বুঝবে এটা? নরম হাত দিয়ে মুখ চাপা দিল মেহনুর। মাথাটা নাসূচক নাড়িয়ে ঠোঁট উল্টে বলতে লাগলো, মা উঠে যাবে, দোহাই চুপ করুন। আমাকে মারলে মারুন, যা খুশি করুন, কিন্তু চিৎকার করলে মা উঠে আসবে। একটু আস্তে কথা বলুন। হাত সরিয়ে কুণ্ঠন চাহনিতে তাকিয়ে রইল মাহাতিম। রাগের আড়লটা তখন বজায় রেখেই চলছে সে। মেহনুরের বাহুটা তাচ্ছিল্যের সাথে ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে রাগ হজমের প্রতিক্রিয়া চালাতে থাকে। আসলে ভেজা চোখ সূক্ষ্ম আর্দ্র কণ্ঠে বলল মেহনুর, একটা প্রশ্ন করি। কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ সঠরাত সাথে জবাব এলো, বলো।
প্রশ্নটা কি করবে না করবে এমন দ্বিধায় ফের ফুসলো মেহনুর। শেষ পর্যন্ত গলা ছেড়ে আমতামতা সুরেই বলে উঠল, আপনি অনামিকার সাথে কি করেছিলেন? ও আপনাকে কেন চরিত্রহীন বলে ডাকে? কেন বলে আপনি আমাকে ভোগের জন্য তুলে এনেছেন? ওর পিঠের দাগগুলো আপনি করেছেন না? আমি আপনার ভোগান্তর। 2 মিনিট যাবৎ কোনো শব্দ হলো না রুমে। একদম শান্ত শুনশান নিঃশব্দ হয়ে রইল অন্ধকার অন্দরখানা। উত্তরের অপেক্ষায় মেহনুর তৃষ্ণার্ত মন উন্মুক্ত হয়েছে। এরপর বিকট শব্দ তুলে পুনরায় রুমের ভেতর ঝালাপালা হয়ে গেল চুরমার করে মারাত্মক তীব্র শব্দে। সবার ঘুম যেন তখনই লণ্ডভণ্ড। এক লাফে শয্যা ছেড়ে তখন এই শব্দের উৎসে দৌড়াতে লাগলো সৌভিক। দৌড়ের গতিতে সবাই পিছে ফেলে দরজার কাছে গিয়ে পৌঁছালো। এক ধাক্কায় দরজা খুলতে যাবে ভেতরে আরেক দফায় শব্দ তেড়ে গেল। শব্দে উত্তেজিত আওয়াজে দোকান বারবার হাত চেপে খিচে বন্ধ করে নিল সৌভিক। তাড়াতাড়ি উত্তেজনা কাটিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো। অমনি ভয়ে আতঙ্কে বিস্ফোরিত মাহাতিম বলে চিৎকার দিয়ে উঠল সৌভিক। সৌভিক গলা ফেটিয়ে চিৎকার দেওয়ার পর তার অবস্থা বিমর। সে চোখের পলক ফেলাতে পারছে না। কি থেকে কি হলো কিছুই আন্দাজ করার অবস্থায় ছিল না। শুধু ফ্লোরের ওপর তরতর করে ছড়িয়ে পড়া রক্তের দিকে তাকালো। কানের মধ্যে পেছন থেকে সবাইকে হই হই রই রই চিৎকার করে কথা বলে, ওখানে কি হয়েছে সৌভিক? এই সৌভিক শুনতে পাচ্ছিল, কিন্তু আশ্রে আর কে সন্তোষ মন কিছুই জবাব দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। পেছন থেকে সবাই ততক্ষণে হুড়মুড়ি খেয়ে আসলো রুমে। এরপর যেন শান্ত ও চুপচাপ নিঃশব্দ সেই হুড়মুড়া রাতে 3:23 দিকে বাড়ি মাতিয়ে উঠেছে। সেটার ন্যূনতম শব্দ এখন আর অবশিষ্ট নেই। আবছা অন্ধকারে ডুবো ডুবো রুমটা এখন সাদা আলোয় ফকফক করছে। স্টাডি টেবিলের মাঝখানে হা করা মুখের মতো ফাঁকা কাচের ওপর মোটা আস্তরণ। টেবিলের চারপাশে দাম্ভিকতার সাথে সেটেছিল সেটা এখন বিধিস্ত ফ্লোরে বিচ্ছিন্ন। প্রতিটা কাচের টুকরোর সাথে রক্তের ছিটা ফোটা কামড় দিয়ে লেগে আছে। সাদা টাইলসের ওপর ঘন তরল রক্ত। সৌভিক সবার আগে সম্বিত ফিরে পেল। রুমের ডান পাশে নজর ঘুরালো। ফ্লোরে বসে জড়সড় অবস্থায় বিছানায় মুখ গুজে ভয়ঙ্করভাবে প্রাণীটা রীতিমতো কাঁপছে। অন্যদিকে বিছানায় বসে ফ্লোরের দিকে তাকিয়ে শক্তকাঠিন্য মুখটা থরথর করে সমস্ত শরীরটা রাগের তপে জোয়ারে কাঁপছে। বাদামি শার্টের স্লিপার দুটো একটা নিয়ে কুকুরে তুলেছে। কনইয়া স্লিপ দুটো ভাঁজ করা নেই। স্পষ্ট দেখা যাচ্ছে হাতের চামড়া লম্বাটে করে ফালি ফালি হয়ে গেছে। টল টল করে রক্ত বেরিয়ে আসছে। অথচ মানুষটা নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মার্জা চোখে যেন অন্ধকার দেখলো কিছুক্ষণ। মাথাটা চক্কর দিচ্ছে, শরীর নেতিয়ে আসছে মার্জার মাথায় এক হাত দিয়ে বুকে আঁকলে ধরে, অন্যদিকে দিয়ে মার্জার মাথায় হাত বুলাচ্ছে। রজনী যেন হতবুদ্ধি এক দৃষ্টে। অনামিকা শান্ত দৃঢ় ভাবে চেয়ে রয়েছে। তৌফু শুধু ভয় পাচ্ছিল মাহাতিমের চেহারা দেখে। সিয়াম কাট দৃষ্টিতে যেন কথা বলার অবস্থা গুলিয়ে ফেলেছে। সৌভিক পুনরায় পরিস্থিতি ঠান্ডা করার জন্য শীতল মস্তিষ্কে সবার সামনে সামাল দিল। মাহাতিমের দিকে পাঠিয়ে দিল তৌফু সিয়াম সাবিরকে। মেহনুরের দিকে চোখের ইশারায় পাঠিয়ে দিল নীতিপীতি ফারিনকে। দুদলে 6 জন সম্মতিসূচক একবার মাথা নাড়িয়ে ইশারায় বুঝিয়ে দিল। এরপর দুদলে বিভক্ত হয়ে এগিয়ে গেল তারা। সৌভিক মাথা ঠান্ডা করে অনামিকা, রজনী, স্বামীর সহ মার্জাকে রুম থেকে পাঠিয়ে দিল। এই মুহূর্তে সবকিছু গুছিয়ে আনা প্রয়োজন। কি হয়েছে সেটা ঠান্ডাভাবে জিজ্ঞেস করা উচিত। নীতিরা ফ্লোরে ঝুঁকে মেহনুরকে ঘিরে ওঠার জন্য তোষমত করতে থাকে। নীতি ফ্লোরে দুহাঁটু বসিয়ে বিছানা থেকে মেহনুরের মাথাটা তুলে আঁচড়ানো চুলগুলো তখন এলোমেলো হয়ে মেহনুরের মুখে ঢেলে আছে। প্রীতি পেছন থেকে মেহনুরের চুলগুলো অটো করে উঁচু একটি খোপা পাকিয়ে দেয়। ফারিন নিজের স্লিপার ট্রাউজার পকেট থেকে টিস্যু বের করে মেহনুরের ভেজা মুখটা মুছে দেয়। নীতি তার গালে কপালে মাথায় বারবার নরম হাত বুলিয়ে দেয়। একটু কান্না থামিয়ে শান্ত হতে অনুনয় করে। ফারিনের সময় মেহনুরের হাত পা শরীরের ওপর ক্ষন্ত জায়গায় সন্ধান করছিল, কিন্তু যদ্দূর বোঝালো এই ধ্বংসাত্মক অবস্থা মেহনুরের শরীরে নখ পরিমাণ আঁচড় লাগেনি। একদিকে মনটা শান্ত হলে অন্যদিকে সান্ত্বনার স্বাদ নিতে পারল না ফারিন। মাথাটা ঘুরিয়ে ভাইয়ের দিকে তাকালো। মাহাতিমের বাদামি শার্টের পিঠটা যেন
পিঠটা দেখা যাচ্ছে, সেই সাথে বিছানার দুপাশে শক্তভাবে রেখে কাঠোরভাবে ফ্লোরের দিকে মাথা ঝুঁকে রেখেছে, যেন দুটো হাত দিয়ে বিছানায় ভর করে ফ্লোরের রক্তের চাদর ভিজে যাচ্ছে। মেহনুরের ওপর থেকে সহসা মনোযোগ সরতে গেল ফারিনের, যেন চুপচাপ ওপরে দাঁড়িয়ে ধীর পায়ে মাহাতিমের সামনে দাঁড়ালো। মাহাতিম কিঞ্চিৎ নত হয়ে মাথা ফ্লোরেই রাখলো। রুমে যা, ঘুমিয়ে পড়, টেনশন করিস না। ফারিন কথা শুনলো না, উল্টো ভাইয়ের মুখ থেকে হাত তুলে উদাস দৃষ্টিতে গলায় বলল, তুমি এমন কেন করলে ভাইয়া? ফারিনের প্রশ্নে সবাই যেন মুখ তুলে ওর দিকে তাকালো। কয়েক জোড়া বিমর্ষ চাহনি তাকে দেখে অশ্রুসিক্ত চোখে নিবদ্ধ হলো। ফারিন গাল দুটো ছেড়ে দিয়ে সৌভিকের সাথে ফ্লোরে আসন পেতে বসলো। সৌভিক মাহাতিমের পায়ে কাটা ছেঁড়া জায়গাগুলো ড্রেসিং করতে লাগলো। এক পলকের জন্য ওর দিকে তাকালো, তাকিয়ে ফের কাজে মনোযোগ দিল। ফারিনও যখন মাহাতিমের হাত টেনে ড্রেসিং শুরু করলো, তখন বাধা দিতে গেল। মাহাতিম বিরক্তি সুরে বলল, তোরা দুটো শুরু করলি কি জন্য এখানে বসে আছিস? আমার তো এসব কাহিনী সহ্য হচ্ছে না, আমাকে একটু একা থাকতে দে, মাথা একটু ঠান্ডা করি, চলে যা রুম থেকে। ফারিন আর সবিক দুজনে মুখ তুলে মাহাতিমকে দেখলো। দেখা শেষ করে না শোনার ভান করেই কাজ চালিয়ে গেল। মাহাতিম জানে এদের হাজার বলেও এরা ড্রেসিং সম্পূর্ণ না করে এক পা নড়বে না। তার মধ্যে মাথাটা যেন টনটন করছে। মাহাতিম যখন মেহনুরের মুখ থেকে চরিত্রহীন শব্দটা শুনে, তখন রাগের উত্তাপ পিণ্ডটা কেঁপে উঠেছিল তার। ভোগ্যবস্ত শব্দটা শুনে রাগের পিণ্ডারা ভীষণভাবে জাগরণ হয়েছিল। দমল মুঠো এক আঘাতে স্টাডি টেবিলের কাজ চুরমান করে শেষ করে দিয়েছে। হাতে মুষ্টবদ্ধি অথৈ রক্তের বর্ষা। মেহনুর চিৎকার দিয়ে যে নিজের ভয়গুলো জানান দিবে, তার আগে পরপর কয়েকটা তাণ্ডব মাহাতিম দেখিয়ে ফেলে। তার বাহাতের কাজ খোঁচায় বহু জায়গায় ক্ষতবিক্ষত হয়ে তরতাজা রক্ত বেরিয়ে আসে। পাষাণের মতোই রুমের ভেতরে যাবতীয় জিনিসপত্রের ভাঙার করে। কিন্তু বিছানার কোণে গুটিসুটি পাকানো ভয়ার্ত মূর্তির দিকে দৃষ্টি পড়তেই তার চোখে ফুলদানি সম্পূর্ণ ভাঙচুর করে ফেলে মাহাতিম। মেহনুর চোখ বন্ধ অবস্থায় ঠোঁট দুটো ভেতর থেকে পুড়ে দিল। শুষ্ক ঠোঁট ভিজে ধাতস্থ কণ্ঠে বলল, মেহনুর চোখ মুখ বন্ধ অবস্থায় ঠোঁটে মুখের ভেতর পুড়ে নিল। শুষ্ক ঢোক গিলে ঠোঁট জিভে ছুঁয়ে ধাতস্থ কণ্ঠে বলল, অনামিকা কেন চরিত্রহীন ডাকে এটা জিজ্ঞেস করলাম। আর কোনো তিনি ওর পিঠে চোখটুকু কুচকে ডুবে কেঁদে উঠল মেহনুর। মুখটা হাতে তালুতে ঢেকে নিলে একটু আগের চিত্রগুলো চোখের সামনে ভেসে উঠল। নীতি দ্রুত মেহনুরের উপর হাত শান্ত হওয়ার উদ্দেশ্যে প্রীতির সাথে যোগাযোগী দৃষ্টি বিনিময়ে আলাপ করলো। প্রীতি কোনো ভয়ে ততস্থ প্রশ্নটুকু শেষ করতে পারল না। বাকি ঘটনা কি হতে পারে সেটা ইতিহাস দুজনের মধ্যেই ঢুকে গেছে। রাত তখন 4টার ঘর ছুঁই ছুঁই। ফ্যান না চলার জন্য ঘড়ি টিকটিক শব্দটা বিদঘুটে লাগছে। বাইরের সাথে যে পাল্লা দিয়ে ভেতরের অবস্থানটাও থমকাচ্ছে। নীতি ড্রিম লাইটের আলোয় বেরিয়ে ধাতু জলজল করা ঘড়ির দিকে তাকালো। বুকটা কেমন ধরফর করছে ওর। অজানা ভয়, অনিশ্চিত আশঙ্কা। পরিস্থিতির সাথে বুকটাও টনটন করছে তুফানের মতো, যেন কঠিন কথাগুলো বলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এগুলো একটার পর একটা সাজিয়ে নিতে হিমশিম খাচ্ছে সে। নীতি আরেক দফা অক্সিজেন টেনে নিয়ে সাহসী প্রত্যুত্তর শব্দ করে শক্ত হলো। মেহনুরের কপাল থেকে হাত সরিয়ে ওর পিঠের ওপর ডান হাতটি তুলে দিল নীতি। মেহনুর চোখ খুলে তাকাতেই নীতির দিকে হাত দুটোর ভেতর মেহনুরের ডান হাতটা আবদ্ধ করলো। হালকা গলায় বলতে শুরু করলো, আমি তোমায় সব বলবো ভাবি, সব গোড়া থেকে বুঝিয়ে বলবো। তুমি একটু শান্ত হও, অযথা চিন্তা করে ভাইকে কষ্ট দিও না। ওই মানুষটা ভুল নয়, ভুল প্রশ্ন ভুল জায়গায় করে ফেলেছ। এটার জন্য তোমাকেও দোষ দিতে পারি না। আমার ভাইও অসময়ে এসব কথা শুনে স্বাভাবিক থাকতে পারেনি। এগুলো একদম অযৌক্তিক, মিথ্যা, ভিত্তিহীন। ভাইয়া মোটেও আজকের মতো রাগী ছিল না, কোনোদিন আমাদের সাথে এমন করেনি। ভাইয়া খুব ছোট থেকেই অনামিকাই বাড়িতে যাতায়াত করতো। রজনী মামি অনামিকা ওনার এই পরিবারের সদস্যের মতোই থাকতো। পড়াশোনার জন্য ঢাকায় পিলখানায় এরিয়াতেই থাকতো ভাইয়া। যখন ফুপা ছুটিতে বাসায় আসতেন, তখন ভাইয়া কোনোভাবে সেখানে আটকে রাখা হতো।
যেত না। ভাইয়া ছুটে বাসে চলে আসতো। আর হয়তো তখন থেকে অনামিকা মন নরম হতে থাকে। আর কেউ বিষয়টা তেমন পাত্তা দেয়নি, কারণ মনে হতো ওর বয়সের ঝোঁক। ধীরে ধীরে বুঝতে শিখলে সব ঠিক হয়ে যাবে। ভাইয়া ইচ্ছে ছিল ফুপির যে মেয়ে চুজ করবে তাকে বিয়ে করবে, সে কোনো প্রেমঘটিত ব্যাপারে জড়াবে না। এই একটা কথার ওপর ভিত্তি ভাইয়া যেন বাঘের মতো অটল ছিল। কোনো মেয়ে তাকে এই কথা থেকে এক চুল নড়াতে পারেনি। অনামিকা যে অসুন্দর তা কোনো দিনও বলবো না, কিন্তু অশ্লীল পোশাক এবং উগ্র চিন্তাভাবনার জন্য কেউ তাকে পছন্দ করতাম না। কারণটা 10টা মানুষ আপনের চেয়ে আপনের কাছেই থাকতো। কেউ আমাদের দেখলে বলতে পারতো না কে কাজিন কে বন্ধু। সৌভিক তো সিয়াম ভাইয়া সবার সাথে শৈশব কাটিয়েছি, যদিও তারা ভাইয়ের ছোটবেলার বন্ধু। অনামিকা তখন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। ওই সময় নেভি থেকে ভাইয়া জয়েন অ্যাপ্রুভ হয়ে যায়। কিছুদিনের মধ্যে সব রেডি ও ট্রেনিংয়ের জন্য বিদায় নেয় ভাইয়া। প্রায় 6 মাসের বেশি সময় চট্টগ্রামে ট্রেনিং সেন্টারে ছিল। এর মধ্যে মার্জা মামির অবস্থা খুবই খারাপ হয়। ওনার সাথে থেকে অসুস্থ ছিল। তার ওপর একদিন বুকে শ্বাস টান উঠে যায়। সবাই পাগলের মতো এক গাদা টেনশন নিয়ে হাসপাতালে দৌড় দিলাম, কিন্তু এই টেনশনের ভেতর মস্ত বড় ভুল করি আমরা কেউ জানতাম না সারপ্রাইজ হিসেবে ভাইয়া সেদিন সঞ্চয় ঢাকা ফিরবে। এটা আমাদের দুর্দশা হয়ে দাঁড়ালো। ভাইয়া কাঁধে ব্যাগ ঝুলে জার্নিতে ক্লান্ত শরীরটা নিয়ে যখন বাড়ি ফিরলো, কিন্তু তখন বাড়ির অবস্থান শুনশান। এদিকে শুধু সিরাজ কাকা সাবু খালা বাড়ির অন্যান্য কাজেই জন্য ছিল। তারা ভাইয়ার আগমন দেখে মামিকে সিচুয়েশন নিয়ে ফট করে জানিয়ে দেয়। কিন্তু এদিকে ভাইয়া নিজের রুমে যায়, গোসল করে পোশাক পাল্টে হালকা মতন খেয়ে নেয়। তখন সিরাজ কাকা মামির ব্যাপারটা চিন্তার কথা দ্বারা ঢেকে দেয়। ভাইয়া যে লম্বা দিনের ধকল শেষে বিশ্রামের প্রয়োজন সেটা সিরাজ কাকা বুঝতো। ভেবেছিল রাতে চুপথাক করে অনামিকার কথাটা এই ফাঁকে বলে দিবে। এর মধ্যে অনামিকা তখন একটানা কথা বলতে গিয়ে কিছুটা হাঁপিয়ে পড়ে নীতি। নির্ঘুম ঘুমের রাতে ফ্ল্যাটের কান্তিতে এখনো যায়নি। চোখ খুঁজে মেহিনুর সুযোগ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এরপর কি হয়েছে সেটা জন্য বুকের ভেতর ধকধক করছে। নীতি ঢোক গিলে গলা ভিজিয়ে নিয়ে মেহিনুরের দিকে তাকালো। প্রচণ্ড ভয় হচ্ছে যদি মেহিনুর 19-20 বুঝে। তখন নীতি হঠাৎ থমকে গেল। মেহিনুরের দিকে উৎকণ্ঠ সুরে বলে উঠল, বলুন না নীতি আপু, আমি শুনতে চাই। এরপর কি হয়েছে? ওই খালা বাড়ির 3টা মানুষ তো ছিল, উনি তো একা ওইখানে ছিলেন না। বলুন না এরপর কি ঘটনা ঘটেছিল? নীতি নড়ে চড়ে দৃষ্টি নত করলো। শক্ত গলায় বলতে লাগলো, ক্রমশ উত্তেজিত হতে লাগলো তার কণ্ঠ। যেন পুরনো রাগের ভয়ঙ্কর জেদটা শরীরের ওপর আবারও ঝেঁকে বসেছে। ওই নষ্ট কোথাকার ভাইয়া রুমে ঢুকে দরজা আটকে দেয়। ভাইয়ার সাথে কেমন বেহাপনা করতে চেয়েছিল, মুখে বলতেও থু আসে, কিন্তু জিনিস নিজে করে না পেলে তার প্রতি অদম্য আকর্ষণ জাগে। মূলত অনামিকা এটাই করেছিল। বারবার রিজেকশন খাওয়ার পরেও নেশা করতো, এটা করতো, ড্রাগস নিত। সে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো। এখানকার একদল খাস বন্ধু ছিল তার, সবগুলো শয়তান ছিল, জাস্ট শয়তান। অনামিকা আর ভাইয়ার মধ্যে যেমন ধস্তাধস্তি হয় কেউ জানে না, কিন্তু ওর অবস্থা আর ভাইয়ের হাল দেখে সিরাজ কাকা বলেছিল মাহাতিম ভাইয়া ওকে আচ্ছা মতো মেরেছে। এদিকে সাবু খালা অনামিকার অবস্থা দেখে বলেছিল ভাইয়া নাকি লালসা মেটাতে রেপ করেছে। তুমি বলো, আমরা ভাইয়াকে দেখার পর কোন মেয়ে কি তাকে ফিরিয়ে দিতে পারবে? আর কথাগুলো অহংকার ভেবো না ভাবি। আমার ক্লাসমেট পর্যন্ত আমাকে জয়েন্ট ফটো দেখলে মাহাতিম ভাইয়ের ওপর কাস্ট কনফারেশন লেটার দিতে থাকে, যেখানে ভাইয়া তুমি তুড়ি বাজালে সুন্দর মেয়ে আনাগোনা চলে আসবে নিশ্চিত, কিন্তু সেখানে ওর মতো নষ্টের দিকে কোন দিকে তাকাতে যাবে? এরপর যখন থেমে যায় নীতি ভাবিকে ঘুমাতে দে, কাল আমাদের লম্বা জার্নি মনে আছে তো, রেস্ট করতে দে। দরজার দিকে একসঙ্গে 3 জনের দৃষ্টি চলে গেল। সবিকের চিন্তার মুখে এখনো পরিশ্রান্ত মলিনাকার ধারণ করেছে। হয়তো মাহাতিমের মুখ থেকে সে আসল ঘটনা শুনে ফেলেছে। নীতি আশ্চর্য হয়ে কপাল কুঁচকে বিছানা থেকে নামতেই বলল, কালকে যাব মানে? ভাইয়ের অবস্থা কি খুব ভালো? সে তো ভুলেও ড্রেসিং নিবে না, কাউকে সে জিপও চালাতে দিবে না, তাহলে চালাবে কে? কিছুতেই যাব না। না, ট্যুর যাওয়া বাতিল। ওই সাপের সাথে কোনোভাবে ট্যুরে যাব না। সবিক খানিকটা বিরক্ত হয়ে বুকের ওপর 2 হাত ভাঁজ করে মলিন দৃষ্টি পাল্টে আক্রোশের ভঙ্গিতে স্বলকণ্ঠে বলল, এসব কথার ভেলকি ওর কানে গেলে এক্ষুনি উঠে এসে চর লাগাবে। দৃষ্টিটা তখন নীতির ওপর থেকে সরিয়ে এবার নীতির পেছনে ছুড়ল সবিক। যোগ্যমতো জায়গায় দৃষ্টি স্থির রেখে গমগমে সুরে বলল, ওর রাগ এখনো কমেনি, কমার মতো ঘটনাও ঘটেনি, হয়তো এখনো সব কিছু ঠিক করার চেষ্টা করছে, না হলে সব টুরফুর ফেলে কখনো লাগেজ উঠিয়ে বিদায় নিত। নীতি প্রসঙ্গটা বুকে
বুঝে শফিকের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। শফিকের দিকে স্থির দৃষ্টি লক্ষ্য করে পেছনে ফিরে তাকাতে দেখলো মেহিনুর আপচ্ছন্ন দৃষ্টিতে শফিককে দেখছে। নীতির কথার দ্রুত ঘুরিয়ে শফিকের দিকে প্রসন্ন কণ্ঠে বলে, মানে? শফিক এক হইতেছে মেহিনুরের সাথে দৃষ্টি সরিয়ে নীতির দিকে তাকালো। হাত দুটো স্বাভাবিক করে বলল, রেস্ট করতে দে, এখন কথা বলিস না, একটু পরেই বের হতে হবে। পারলে ভাবির ব্যাগটা রেডি করে দিস। আর এটা অর্ধপূর্ণ কথাটা এখানে আটকে গেল রুমের বাইরে। শফিক নীতি কিছু বুঝতে না পেরে পেছন থেকে চেঁচিয়ে উঠল, শফিক ভাই কোথায় যাচ্ছ? শফিক হনন করে বেরোলো। তার বদৌলতে ঘ্যাচ ঘ্যাচ শব্দে রুমের ভেতরে ঢুকলো। তার ডান হাত পা বরাবর পিছু বেশ বড় একটা কালো লাগেজ এসে উপস্থিত। শফিক হ্যান্ডেলটা ধরে আধ হেরানো লাগেজের সোজা করে রাখলো। হ্যান্ডেলটা ছেড়ে দিতে ততস্থ করে বলল, এয়ারপোর্টের গোলমালের জন্য এটা অন্য ফ্ল্যাটে আটকে গিয়েছিল, এটা আমাকে দিতে বললো, এই জন্যই দিতে গেলাম। নীতিপ্রীতি চলে গেল তো চলে যা, তোরা ভাবিকে ঘুমাতে দে। শফিকের কথায় দুই বোন সেখান থেকে চলে আসলো। আসার আগে মেহিনুরকে ভালোভাবে বুঝিয়ে দিল কিছু দরকার হলে সাথে সাথে তাদের ডাকতে যেন দেরি না করে। মেহিনুর কম্বল ছড়িয়ে শোয়া থেকে উঠে বসলো। মাথাটা দুদিকে চেপে ধরে কিছুক্ষণ গভীরভাবে নিঃশ্বাস ছাড়লো। শরীরটা খুবই শক্তিহীন লাগছে, মাথাটাও ভন ভন করছে। শেষ রাতের সময় চলছে এখন। এই উসিলার রুমে ঢুকেছে হিমশীতল বাতাস। ঠান্ডা বাতাসটা সুইচের মতোই গাকে শিউরে দিচ্ছে। দরজার স্লাইড ডোর টেনে টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে নিল। অনেক চিন্তা ভাবনার পর, অনেক যুক্তি মেলানোর পর সিদ্ধান্ত নিল লাগেজ খুলে দেখা উচিত। লাগেজের দিকে তাকিয়ে বুক ফুলে নিঃশ্বাস ছাড়ল মেহিনুর। সেই নম্রভাবেই ছেড়ে দিল হাত দুটো। লাগেজের হ্যান্ডেল আঁকড়ে বিছানার কাছে টেনে আনলো। বিছানায় তুলতে গিয়ে রীতিমতো হাঁপিয়ে গেছে। লাগেজটা প্রচুর ভারী। আচ্ছা, এটার মধ্যে কি রাগ ভরে ভরে পাঠিয়েছেন উনি, নাকি রাগের সাথে ওই কাচের গুঁড়োগুলো ভর্তি করে পাঠিয়েছে? মেহিনুর সরু আঙ্গুল দিয়ে লাগেজের চকচকে দেহের ওপর রাখলো। ঠান্ডা শক্ত লাগেজ ছুঁয়ে এমন কেন ঘোর আবসন্ন বন্ধ হয়ে আসছে এমন। চোখের সামনে অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। সেখানে আলো দেখতে পেল না মেহিনুর। হঠাৎ অন্ধকারের মাঝখানে যেন চিরে চিরে বড় ফাঁক হয়ে ভোরের আলো উজ্জ্বলতা ভেদ করলো। হঠাৎ এক লোহময় অন্ধকার ধূলিসাৎ করে ভোরের আলো ফুটে উঠল কিছুক্ষণের মধ্যে। সেই পুরনো কথা, সেই পুরনো দিনগুলো মনে পড়লো তখন। হাসি হাসি চোখে বাঁকা হাসে তাকালো মাহাতি। চোখের মনি জুড়ে তার হাসি হাসি চোখ দুটো চাহনির সাথে মিলে আছে। হঠাৎ মুখটা ধীরভাবে এগিয়ে ফিসফিস আওয়াজে বলল, অজ্ঞাত পরিচয় আমার, অচেনা ছিলাম একদিন। দিগন্ত জানালো মানুষ, তুমি আমার কেউ নয়, তুমি আমি কেউ নই। সময় যখন ছল খাটালো ধরিয়ে দিল সবই। তোমায় মন বাড়িয়ে ছুঁই মেহিনুর, মন বাড়িয়ে ছুঁই। চোখ খুলল মেহিনুর। সিলভার চেনটা একটানে বাম দিকে ডানে ঘুরলো। লাগেজের ওপর পার্সের অংশটুকু দুই হাতে ধরে আস্তে করে লাগেজ খুলল নির্লিপ্তভাবে। চিরকুটের মতো চারকোনা হলুদ কাগজের সাথে দৃষ্টি কেড়ে নিল ওর। সেখানে সুবিন্যস্ত শব্দে নীলকালিতে লেখা, আমার ভাগ্যবতী বউ, আমার চিরসঙ্গিনী, আমার মেহিনুর আফরিনের পাঠানো শাড়ির ভালোবাসা। শোকাহত বাড়ির মতো নিস্তব্ধ ছিল 10টা নাগাদ। মাঝরাতে সেই ভয়াবহ ঘটনার পর ভোরের ঘুম ভাঙতে পারেনি কেউ। সকালের আগমনটা পনপতনভাবে ছড়িয়ে পড়ে। ঘুম ঘুম ভাব হলো, কিন্তু ঘুমকে তখন পাত্তা দেওয়ার মতো অবস্থা ছিল না কারো। বিছানার এপাশ ওপাশ থেকে ফোনের আওয়াজে চিৎকে উঠল সকলের ঘুম থেকে। একসঙ্গে সবাই দৌড়ে গেল রুমের ওয়াশরুমে। দ্রুত মুখে ফ্রেশ হয়ে এসে সবাই জড়ো হলো বাড়ির বাগান সাইডে। সূর্যহীন আকাশ শীতল আবরণে ঘুমিয়ে আছে। কুয়াশাচ্ছন্ন আবৃত হয়ে চারপাশ। সদর দরজা বাড়ির দরজা পেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে ডানে বাঁক নিল সবাই। যার যার হুডির পকেটে হাত ভাঁজ করা। কেউ কেউ মাফলার পেঁচিয়েছে গলায়। শিশির জমা ঘামের ওপর পা ফেলে নির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটে চলা। মুখে নিঃশ্বাস কারণে নিঃশ্বাসের সাথে নাক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। দূর থেকে দেখতে মনে হচ্ছে না আগুনের রেশ ফুটেছে। কনকনে শীতল বাতাসে দেওয়ালহীন পাকাপোক্ত কটেজ। কনকনে শীতের সাথে দেওয়ালহীন পাকাপোক্ত কটেজের সামনে এলো সবাই। এটা মাহাতিম নিজের জন্যই বানিয়েছে। গোলাকার কটেজে সুউচ্চ হলো
হলেও চতুর্দিকে দেওয়াল দেওয়া আছে। কটেজে ঢোকার জন্য একপাশে 3টি সিঁড়ি দেওয়া আছে। সেই সিঁড়ি দিয়ে শালীনভাবে ওপরে উঠতে পারে সবাই। আবার কেউ ঘাস থেকে পা বাড়িয়ে এনেছে কটেজে ঢুকবে পড়ে। মেয়েদের যেহেতু কমফোর্ট জোন থাকতে ভালোবাসে, সেই জন্য নীতিপিতি ফারিন সিঁড়ি দিয়ে ওপরে উঠছে। বাকিরা নিজেদের মতো পা উঁচিয়ে কটেজে ঢুকে পড়ল। গোলাকার একটা মস্ত টেবিলে বিছানো হয়েছে। সেখানে টেবিলের চারদিকে জুড়ে 12টার মতো চেয়ার সাজানো। ফাঁকা চেয়ারগুলো নিজেদের মতো আসন অধিকার করে নিয়েছে সকলে। সেখানে তাকিয়ে প্রথম প্রশ্নটা শান্ত গলায় করলো তৌফ। মামু, এই সকাল সকালে এই তলবে ডাক কেলা? এক্সক্লুসিভ কিছু হয়েছে কি? কথা বলার জন্য গলাটা একটু কেশে শীতল রুক্ষতা কাটালো সৌভিক। হাত দুটো টেবিলের ওপর মুঠোবন্দি করে রাখতে গম্ভীরসূচকভাবে বলল, মাহাতিম এবার গোপন কিছু করছে গাইস, আমি ধরতে পারছি না। কাল রাতে যে রাগটা দেখালো সেটা সেপ এক পাখিক জেদি ছিল। ওর আচরণগুলো আমাকে সেন্স অন্যদিকে ডিরেক্ট করছে। প্রথমত, কখনো 4 মাসের ছুটিতে ঢাকায় ফেরে না। দ্বিতীয়ত, অনামিকার ব্যাপারটা ওভাবে রিয়েক্ট করে হুল্লোড় কেন দেখাবে? অসম্ভব। মেহনুরের ক্ষতি করেনি জানি, এটা যে করবেও না শিওর আমি। তৃতীয়ত, যেটা খটকা লাগছে সেটা হলো তাড়াহুড়া। এই তাড়াহুড়ার আগে কখনো ওর ভেতর আমি দেখিনি। অন্যভিট কোন পদের কর্মকর্তা এটা নতুন করে আর বললাম না। ওর মাইন্ড ফিটনেস সবগুলো এক্সক্লুসিভ লেভেলের। পাল্লাক্রমে নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করলো ওরা। সবিকে একটু দৃষ্টি পূর্বের মতো কঠোর করলো। সিয়ামের কথাটা আমলে নিয়ে একটু ভাবে কানপক্ষিক পর্যন্ত কথাটি শুনতে যেন না পায় এটা ভেবে নিল। তৎক্ষণাৎ চমকিত ফিরে সিয়ামের দিকে তাকালো। সবাই এই অবস্থায় সিয়ামকে যে বিষয় খেয়ে খুখু করে কেসে উঠল। সিয়ামের দৃষ্টি শুধু কঠিনের মতো শক্ত হয়ে রইল। লম্বা স্বর আগের চেয়েও গম্ভীর করে বলল, আমার মন বলছে ও গোপন মিশনে জড়িয়ে আছে। ও চাচ্ছে না আমরা যেন আউট অফ ঢাকা হই। চট্টগ্রাম চলে গেলে ওর কোনো টেনশন থাকবে না। সেখানে কোনো প্রবলেম নেই। সেখানে সব স্পেশাল ফোর্স এসে উদ্ধার করতে পারবে। কিন্তু ঢাকায় থাকলে সেই টিম সেখানে আসতে পারবে না। যা ঘটনা সব ঘটে যাবে। ও যে কী নিয়ে টেনশন করছে সেটা আমি রাত থেকে চিন্তা করছি, ধরতে পারিনি। সবিকের কথায় নিজের বাক্যে ঠেকিয়ে তেজি সুরে বলল প্রীতি, ভাইয়া যাই করুক না কেন ভবিষ্যতে ওইরকম বিহেভ কি করবে? মেহনুর ভাবি যেমনই হোক, এখানে প্রত্যেকটি মেয়ে নিজস্ব গণ্ডি আছে। কেউ খুব তাড়াতাড়ি অন্যের ইজি হয়ে যায়, কেউ একটু টাইম লাগায়। কিন্তু ভাইয়ের আচরণ। সবই কেমন কথায় দারুণ চটে গেল। খেকানির গলায় বলল, আরে রাখ তোর আচরণ। একটা মানুষ যদি তোর সাথে ফ্রি হওয়ার চেষ্টা করে সেখানে তুই কি নোক কামড়ে বসে থাকবি? ভাবি কি বোঝে না মাহাতিমের ভেতর কি চলে? ওর ভেতর ঠিক মতো থাকলেও তো ভাবি পারতো, কিন্তু ভাবি তো ন্যূনতম কিছু করে না। মাহাতিম কিভাবে সহ্য করবে এত কিছু? সবিকের গরম মেজাজ দেখে সবাই আগ বাড়িয়ে কথা বলল না। প্রীতিও নিজের কথায় বাধা পেয়ে কথাটুকু গিলে ফেললো। শালার মাথা কাজ করতেছে না, এইসব প্যাচে কেমনে সামলামো, কেমনে কি করবো? তোফেও শান্ত করে পাশ থেকে বলল, সামির, আমার মাথায় একটা বুদ্ধি আছে, এক্সিকিউট করতে হেল্প কর। আমাকে এখন মাহাদির প্রয়োজন। আমার যেই টেপ ফেলেছি যাচ্ছি সেই জায়গা মতো নিশানা পেলে সবকিছু ঠান্ডা হয়ে আসবে। সামিরের চোখের ইশারায় দক্ষ বুদ্ধির পরিকল্পনা চলছে। সবাই কিছুক্ষণ মৌনতার সাথে নীরব থাকলো। ঠিকই পদক্ষেপের সাথে ঠোঁটে ফুটে আনলো আত্মবিশ্বাসের চিন্তামুক্ত হাসি। 9 জন মাথা যখন দিন শেষে একত্র হয় তখন হাজার বিপদের ভেতরও সুরাহা অন্ধকার চিরে বেরিয়ে আসে। শহরের সিলভার নবটা বাদিকে ঘুরিয়ে ফোরার মতো বৃষ্টি বর্ষণ হচ্ছে। নবটা মসজিদের স্পিড খানিকটা বাড়িয়ে এবার তুমুল আকারে বর্ষণ শুরু হলো। কৃত্রিম বৃষ্টির ফোঁটায় তুষার কণার মতোই ঠান্ডা ভোরের আলোয় বরফের মতো কনকনে ঠান্ডা পানিতে গা ভেজাচ্ছে মাহাতিম আনসারি। গ্রীষ্ম শীত কোনোটাই তার নিয়মমাফিক রুটিন সেট করে না। টানা 4টা বছর যাবৎ নিজের কঠিন নিয়মে আবদ্ধ করার ফল সে শার্টের বোতামগুলো ডান হাতে খুলতে লাগলো। মাহাতিম মুখটা শাওয়ারের জন্য নিচু করে রাখা। প্রতিটি ঠান্ডা তুলো বৃষ্টি যেন দেহ ভেদ করে মিশে যাচ্ছে তার শরীরে। ঠান্ডা পানি পেতেই যেন চোখ মুখ আনন্দে উচ্ছ্বাসিত হয়েছে। চোখ দুটো যেন ঠান্ডার স্পর্শ পেয়ে সাথে সাথে রক্তিম হয়ে গেছে। বা হাতের মোটা ব্যান্ডেজ থাকা তোয়াক্কা করে না মাহাতিম। একটানে সেটা থেকে শার্ট খুলে আনে। কাটা জায়গায় আবার যেন আচমকে টান লাগে। ব্যথায় চোখ বন্ধ করে খিঁচুনি আসে। ছলাৎ করে শব্দ করে বালতির দিকে পড়ল। শার্টটা দেওয়ালে ডান হাতে
ফেলে মাথাটা নিচু করলো মাহাতিম। হতভম্ব, দেহটা যেন চিনচিন ব্যথা করছে, মাথার ভেতর টনটন করছে। চোখ খুলে তাকাতে গেলে ভারী ব্যথা পেল এখন। নির্ঘাত গত রাতের ফলাফল, যার দরুন এই বেখাপ্পা কায়দায় ফসকে গেল। আজকের মধ্যেই সবাইকে কক্সবাজার পাঠাতে হবে, সবাইকে এখান থেকে বেরোতে হবে। এখানে আসার পেছনে পূর্বঘটন অপারেশন কঠিনভাবে জড়িত। নেভির স্পেশাল ফোর্স তত্ত্বাবধায়ক প্রায় 2 বছর আগেই এই অপারেশন ঝিলতলা নামে অভিযান হয়েছিল। সেই ঘটনার চূড়ান্ত পর্ব এবার নিজ হাতে সাজাবে মাহাতিম। রাজধানীর মতো জনবহুল শহরে লুকিয়ে লুকিয়ে অস্ত্র আনাগোনা ব্যবসা করেছিল একদল গোপন সংগঠন। ভয়াবহ বিধ্বংস আক্রমণ অস্ত্রগুলো তারা বিপুল টানায় বিনিময়ে দেশের যে কোনো প্রান্তের দিকে অযোগ্য ব্যক্তির হাতেই তুলে দিয়েছিল। সরকার ও জনগণের অগোচরে চলেছিল বিশাল বড় কারসাজি। কিছু অস্ত্র বিশেষ সুপারিশ ভিত্তিতে সামরিক বাহিনীর জন্য আনা হতো, কিন্তু কিছু অস্ত্র এমনও ছিল যা দেশে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। সেসব ভয়াবহ নিষিদ্ধ অস্ত্রগুলো নির্দ্বিধায় সকলের চোখে ধুলো দিয়ে পাচার হয়ে যাচ্ছিল। এসব বিপজ্জনক অস্ত্রের ব্যাপারে যদি একটা মানুষ তিল পরিমাণ ধারণা পেত, তাহলে তার পায়ের তলার মাটি খসে পড়ে যেত, সময় নিত না। এমনই একটা সংবদ্ধ দলকে ধারণার পেছনে সামরিক বাহিনীর বিশেষ দল লেগেছিল। প্রত্যেকটা দেশের মূলত নেভাল ফোর্স নামক স্পেশাল ফোর্স রেডি তৈরি থাকে। উদাহরণ হিসেবে বলতে গেলে ভারতের মার্কো, আমেরিকার সিলফ 2-7 মতো বিশেষ বড় বড় দল, এরা সবাই ট্রেনিং প্রাপ্ত। তবে শুরুটা 2018 সালের দিকে চট্টগ্রামে হলেও আনুষ্ঠানিকভাবে 2009 সালের দিকে হয়। বাংলাদেশ নৌবাহিনী যুক্ত হয় সোয়াইড সদস্যদের প্রত্যেকটাই সাধারণ ধাঁচে তৈরি নয়। উক্ত প্রশিক্ষণের জন্য বিশেষ ইনস্ট্রাক্টরের প্রয়োজন হয়, যারা মূলত আমেরিকা, কোরিয়া, তুরস্ক থেকে আসে। তাদের চরম কঠোর কাঠিন্য স্বভাবের জন্য তারা দ্য ব্রুট বলে পরিচালিত হয়। এসব সোলজার সব ক্যাডেট প্রাপ্ত হিসেবে রাখা হয়। বলে রাখা প্রয়োজন, প্রশাসনিকরা কোনো প্রকার নমনীয়তা, কোমলতা দয়া করে না। তারা নির্মল এবং ত্রুটির ব্যাপারে অতি হিংস্র। 98% মানুষ সুযোগ সুবিধা পায় না। সোয়ার্ডের অন্যান্য সর্বোচ্চ ইউনিট অন্যতম। হুইল স্কার্ড বিধায় তাদের ব্যাপারে সম্পূর্ণ জানা অসম্ভব। তবে একটুকু নিশ্চিত যে দলে জলে স্থলে আকাশপথে সদা সর্বদা প্রস্তুত, সদা তৈরি। এবার ভেলকি দেখানোর জন্য আখেরি পর্ব চলে এসেছে। আচ্ছা, স্বচ্ছ আয়নার সামনে দাঁড়ালো মাহাতিম। চুল থেকে টুপটাপ করে পানি পড়ছে। ডান হাতটা দিয়ে ব্রেকবাস করে চুলগুলো পেছনের দিকে ঠেলে দিল। সেপটা ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটাই দেখলো। গাল ঘুরিয়ে দেখে নিল একবার। ড্রেসিং টেবিলের ওপর থেকে ফার্স্ট এইডসের খোলা বক্সটা থেকে 1 গজ কাপড় এনে ধরলো ক্ষতের মুখ বরাবর। চেপে দিয়ে কাপড়ের ব্যান্ডেজটা বাঁ হাতে পেঁচিয়েতে লাগলো। শুধু ড্রেসিং টেবিলের ওপর ফোন বেজে উঠতে স্ক্রিনে তাকালো হান্নান শেখ। অমনি মুখে স্বাভাবিক আঁচলটা বদলে চিন্তার আঁচলে ছেয়ে গেল। মাহাতিম ফোনটা বন্ধ ধরলো না। ফোনটা বেহালভাবে বাস্তবে আপন মনে কেটে গেল। টানা 3 বার কেটে যাওয়ার পর যখন আর কল আসলো না, তখন তাড়াতাড়ি নিজে ড্রেসিং সম্পূর্ণ করে ফোনটা হাতে তুলে নিল মাহাতিম। 1 সেকেন্ড দেরি না করে কল বসালো জায়গা মতো। সাত সকালে এমন একটা আচরণে কল পেতে অপ্রাপ্তের লোক বেশ বিরক্ত হলো। কল রিসিভ করেই দ্বিগুণ বিরক্ত হলো সে। হ্যালো। মাহাতিম বিরক্তির ধসক পুরোপুরি করতে পারলেও সময় নষ্ট না করলে মোদ্দা কথায় আসলো। আরাফাত সাহেব, নেভি ফোর্স হতে মাহাতিম আনসারি বলছি। এই মুহূর্তে আমার এলাকার নেটওয়ার্কে জ্যাম করা চাই। টানা 2 ঘন্টার জন্য সব কিছু স্থগিত। কল ড্রপ করার সাথে সাথে কাজটা দেখি। এই এরিয়ায় যদি একটা কল আসতে দেখি, কিছুক্ষণ পর ইমেল অ্যাকাউন্টে গিয়ে রিস্টিগেট লেটার পাঠাতে পারেন। কল কাটার সাথে সাথে সম্বিত ফিরে পেয়ে চমকে উঠল ভদ্রলোক। এখনও আশ্চর্য ঘটা তিনি কাটাতে পারেনি। পরিচয় শোনার পর বস বা স্যার বলে সম্বোধন করতেও মাপ চাইলেন। এই সুযোগটা ওই নৌ কর্মকর্তা দিল না তাকে। কান থেকে ফোন নামিয়ে উক্ত সেল নাম্বারে তাকিয়ে দেখলো সত্যি কি মাহাতিম আনসারি কল দিয়েছে। তিনি কত শত পুলিশকে তুড়ি বাজিয়ে টপ মেরে দিয়েছে, অথচ এই কণ্ঠের কাছে সে ঘাবড়ে যায়। এখনই অনেকগুলো কল করতে হবে, একটু দেরি করলেও চলবে না। চাকরি নট
তাই তিনি দ্রুত কাজ সারালেন। চিন্তিত হান্নান শেখের কপালে রীতিমতো কয়েক স্তর ঘাম পেয়ে গেছে। পায়চারি করছে তিনি, হাত দুটো পিছন দিকে মোড়া, আবদ্ধ রেখে একবার এক মুখ আরেকবার ওই মুখ ছুটছে। বাড়ির সবাই ঘুম শেষ, নিজে নিজে কাজে লিপ্ত। শাহানাজ একটু আগে কলেজের জন্য বেরোলো। সুরাইয়া সাবা ঘরের কাজ করছে। সাবা উঠানে বসে কাঁচা মরিচের বোটা আলাদা করছে। দাদার রুমের দরজা দিকে তাকিয়ে দাদাকে খুব চিন্তাগ্রস্ত দেখলো। কি নিয়ে এত চিন্তা, সেটার জন্য মন খুঁজখুঁজ করছে তার। সাবা কাজের ফাঁকে ফাঁকে বারবার সেদিকে চাইলো, ব্যাপারটা সুরাইয়ার দৃষ্টিতেও আটকালো। ওইখানে কি দেখছো? এখানে কি দেখছিস ওইখানে? ভাত দেখছি। সাবার মুখটা বিকৃত করে সুরাইয়ার দিকে তাকালো। সে যেন পাল্টা প্রতিশোধের জন্য সুরাইয়ার দিকে মরিচ ছুঁড়ে বলল, মুখ সামলে কথা বল, আমি ওইখানে দাদাভাইকে দেখছি। তোর মতো খাচ্চর ভাবিস নাকি? সুরাইয়া এবার ফুঁসে উঠে বলল, খবরদার আমাকে খাচ্চর ডাকবি না। সাবা আরও রেগে গেল, আঙুল তুলে চেঁচিয়ে বলল, তুই আমাকে নাম ধরে ডাকবি না, তোর মায়ের মতো ফাতরামি একদম করবি না, দাদার ভাইয়ের কাছে বিচার দিব। সবাই ওর হুঙ্কার শুনে মারাত্মকভাবে চুপসে গেল, রাগে দপদপ করছে। এদিকে হান্নান শেখ নিজে ছুটে এলেন, আক্রমণে ভুরু কুচকে বললেন, তোমাদের ঝগড়া কি কোনোদিনও থামবে না ভাই? কোনোদিন তোমরা বোনেরা লড়াই করো, আবার কোনোদিন বুড়ো শরীরটা এসব দেখে কি ঘটবে আমি বুঝি না। হান্নান শেখের কড়া গলায় দুই বোন একটু থামলো, চিন্তিত হলো। দাদু, আপনি কোনো ব্যাপার কি চিন্তিত? টনক লড়ল হান্নান শেখের। তিনি চিন্তার চেহারায় স্বাভাবিক চেহারার মুখে লাগিয়ে হাসিয়ে বললেন, না কিসের চিন্তা দাদু? ওই আমার ছোট দাদু ভাইয়ের কথা একটু মনে পড়ছিল, কদিন ধরে দেখি না, সবসময় তো চোখের সামনে দেখতাম, তাই তেমন কোনো বিষয় নয়। সূর্যের অবস্থান মাথার ওপর, আকাশে ঠিক মাঝখানে। ভূমিতে সোনালী আকাশ বেশ প্রখর হয়েছে। ঘড়ির ঘন্টার কাঁটা টিকটিক করছে 12টার দিকে। মিনিটের কাঁটাটা সদ্য 15-র ঘর ছুঁই ছুঁই। বাড়ির সিঁড়ির কাছে এক সারিতে 3টা গাড়ি থামলো। প্রথমে ভলভো কোম্পানির অভিজাত গাড়িতে আইসি স্টাইলে দাঁড়িয়ে আছে, তার পেছনের সিটে পারিবারিক মাইক্রোবাস, তার পেছনে দাম্ভিকতার চেহারা থেকে সেই জিপটা। রজনী আজ শাড়ির বদলে হলুদ 3 পিস বেশি সেজেছে। শ্যাম্পু করা চুলগুলো ছেড়ে সানগ্লাসটা মাথায় গেঁটে দিয়েছে। অনামিকার পরনে হাতাহীন কালো কুর্তি, ভেতরি মেয়েলি পোশাকের স্বচ্ছ চিকন স্টিপার দুটো কাঁধ পর্যন্ত বিদ্যমান। রজনী নিচের গাড়ি ড্রাইভ করবে বলে মার্জায় ঘেঁষে জোর করে পাশে বসিয়ে নিল। অনামিকা শক্তির ছাটা জিপের ড্রাইভিং সিটের পাশে বসার ছিল, কিন্তু রজনী সেই ইচ্ছাতে পানি ছুঁড়ে মেরে চোখ রাঙিয়ে দিয়ে নিচের গাড়িতে উঠিয়ে নিল। মাইক্রোট্রাকে বিদায় দিয়ে রজনী ভলভো গাড়িটার সামনে আগে ছুটল। তৌসের সাথে ট্যুরের রাস্তা দিয়ে কথা বলতে বলতে আসছিল মাহাতিম। এদিকে মাইক্রোটা আস্তে আস্তে পূরণ হয়ে শেষ। হুট করে কল আসলেই বাধ্য হয়ে কল রিসিভ করতে কোণে চলে গেল মাহাতিম। ততক্ষণে নীতির হাত ধরে নিচে নেমে আসলো মেহিনুর। পরনে গাঢ় নীল রঙের শাড়ি, আজ ভিন্ন কায়দায় পরিয়ে দিয়েছে নীতি। শাড়ির সাথে হুবহু কালার ম্যাচিং করে ছোট্ট হাতার ব্লাউজ, নীল জামদানির শাড়িতে লেহেঙ্গার মতো করেই পরিয়ে দিয়েছে। অনেকটা লেহেঙ্গা ওড়নার মতোই ঘুরিয়ে এনে বুকের বাঁ পাশে আঁচল দিয়ে পিনের সাথে সেট আপ করে দিয়েছে। অন্য স্টাইল একদম শাড়ির বেশভূষা, চুলগুলো সব ছেড়ে দিয়েছে লম্বা বেনি ঝুলিয়ে। মাথার অগ্রভাগে ছোট ছোট চুলগুলো সুন্দর করে আঁচড়ে দিয়েছে। নীতি আজ ইচ্ছে করেই সাজায়নি মেহিনুরকে। সে মেয়েটা আকাশে সমস্ত নীল একীভূত করে গাঢ় হয়ে জড়িয়ে ফেলেছে। তার দেহে আলগো করে রঙের কৃত্রিমতা সাজানোর কোনো মানে হয় না, তা যেন বড়ই বেমানান। সিঁড়ি দিয়ে নামতে নামতে এক ফাঁকে একবার ব্লাউজটার নিচের দিকে টান মারলো, তবু ব্লাউজটা পেটের চিলতেখানি ফাঁক ঘুচকে দিল না। নীতির হাত পেছনে ছুঁয়ে আসতেই হঠাৎ বাঁদিকের কোণায় চোখ পড়লো। মেহিনুর সাদা শার্টে টানটা পিঠটা আঁচড়ে খেয়ে নখ নামিয়ে ফেলল। আজ কোনো শার্টের হাতটুকু গোটায়নি। হাতের দিকে প্রচণ্ড ব্যথা, সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে অন্যমনস্ক মেহিনুর শাড়ির হোঁচট খেয়ে দাঁড়িয়ে পড়ল। অমনি হাতের নীলগছি চুড়িগুলো রিনরিন করে উঠল। নিজে সদর দরজার কাছে এসে পাশে শু সেলফের জুতা বের করে নিয়ে পেছন থেকে বাধা দিল মেহিনুর। আমার জুতা নিতে হবে না আপু, আমি নেই, আপনি গাড়িতে উঠুন। কথা মতো দ্বিতীয় গাড়িটি সরাত করে মেন গেট থেকে ছুটে গেল। জানালা দিয়ে গাড়ি যাওয়ার দৃশ্য দেখে চোখ বন্ধ করে চিন্তায় ভারী নিঃশ্বাস ছাড়ল মাহাতিম। কলে কথা বলতে বলতে দরজার কাছে আসতে দেখলো তার সজোর রেডি।
কাজটা নীতির ভোরে এক পলক হাসি ফেলে কালো শুয়ের কপালে ঢুকিয়ে দিল। ফিতা বাঁধার মতো নিচে কুঁচকে নিল, তখন সরু ফিতাটা আয়ত্তে করে নিল। তার হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। তার হাতে থাকা ফোনটা কান থেকে নিম্নলিততায় নেমে যাচ্ছে। কলের পাশে থেকে অনবরত ইচ্ছে হচ্ছে, হ্যালো স্যার, আপনি কি কথা শুনছেন? আপনি কথা শুনতে পাচ্ছেন? আনসারি স্যার, মাহাতিম আনসারি। কিন্তু ওপাশের ব্যক্তির কোনো কথাই শোনা যাচ্ছিল না। মাহাতিমের চোখের সামনে যা ঘটল তা চিন্তার বাইরে ছিল। গায়ের রং যেন হিমশীতল হয়ে গেল। তার সে ভাবতেও পারেনি, কল্পনাও করেনি মেহিনুর তার জন্য থেকে যাবে। এমনটা সে মুহূর্তের জন্য জুতা জোড়া নিয়ে ব্যস্ত হবে সেটাও ভাবনা করতে পারেনি। অন্যমনস্ক ছিল। হাতের ফোনটা থেকে হ্যালো হ্যালো করে শব্দ ভেসে আসছিল। সে সারা পেয়ে কেটে গেল ফোনটা। মাহাতিম তখন আশ্চর্যের রেশ কাটাতে পারেনি। তুমি ওদের সাথে গেলে না কেন? কি সমস্যা ছিল ওদের সাথে যেতে? আমার সাথে চালাকি করার চেষ্টা করো না। যাওনি কেন? মুখ তুলে সরল দৃষ্টিতে তাকালো মেহিনুর। তাকিয়ে থাকায় জুতার গিটটা দু হাতে টাইট করে স্থির চোখে বসা থেকে উঠল। স্মিত হাসি দিয়ে বলল, আমি যে আপনার জন্য অপেক্ষা করছিলাম। শিশির করে কথাটা যেন বেজে উঠল কোথাও। তবুও তার ভাবসাবে প্রকাশ পেল না কোনো কিছু। মাহাতিমের মুখের ভেতর অবস্থাটা পূর্বের চেয়েও কাঠিন্য করে হনহন করে গতিতে মেহিনুরের ডান সাইডে কেটে সোজা বাইরে বেরোলো। প্যান্টের ডান পকেট থেকে চাবি বের করেই চট করে জিপে উঠে বসলো। বসতে শরীরটা যেন চিনচিন করে উঠল। আবারও গত রাতের ব্যথায় শিরায় শিরায় সিগন্যাল দিচ্ছে। ব্যথায় যেন কুকড়ে যাচ্ছে সে। জোরে একটা দৃঢ় ভঙ্গিতে নিঃশ্বাস ফেলে স্টিয়ারিংয়ে দুহাত রাখলো মাহাতিম। সে স্টার্টেই জিপের ব্রেক কষে ব্যথাজনিত চেক করে নিল। তখন দরজার দিকে দৃষ্টি তাকাতে স্টিয়ারিংয়ে দুই হাত শক্ত হয়ে এলো। দরজার দিকে পায়ে পায়ে বেরিয়ে এলো নীলাজ ছায়া মানবীর। লজ্জায় আবৃত হয়ে দ্বিধায় দৃষ্টি দ্রুত ভূমিতে নিক্ষেপ করে পেটের কাছে হাত দুটো কসলাচ্ছে। জিপের কাছেই চলে এসেছে। চোখ ধরা ক্ষীণভাবে শাড়িটার দিকে পর্যবেক্ষণে ব্যস্ত মাহাতিম। তার মেমোরিতে সেন্স জানা দিচ্ছে শাড়িটা তার কিনে দেওয়া। দূরত্বটুকু পায়ে হেঁটে ঘুচিয়ে ড্রাইভিং সিটের পাশে এলো মেহিনুর। আর চোখে দেখতে পেল তার ব্যক্তিগত মানুষটা আজ আগের মতো হাসি হাসি দেখা যাচ্ছে না। সে একটু যেন অগ্রাহ্য করছে। একবারও চোখ তুলে তাকালো না। মেহিনুর যে আজ ব্যতিক্রমভাবে সেজেছে সেটা কি তার চোখে পড়েনি? এই যে ব্লাউজের হাতাটা ছোট, তারই কিনে দেওয়া শাড়িটা গায়ে পেঁচিয়ে দিয়েছে। বাইরে বেরোলে কখনো পিঠ উন্মুক্ত ব্লাউজ পরা তার সত্ত্বেও আজ পড়েছে। এগুলো কি তার চোখে পড়ছে না? মেহিনুর মুখ তুলে দেখলো মাহাতিম তার দিকে তাকিয়ে নেই। সে জিপে স্টার্ট করে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে। শাড়ি পরে জিপে ওঠা হিমশিম খেলো মেহিনুর। মাটি থেকে বেশ উঁচু লেন স্ট্যান্ডে পা দিতে ব্যথা পাচ্ছিল। ব্যর্থায় অথচ হাবুডুবু খেলো। শেষ আশাটুকু ছিল যে মাহাতিম এক্ষুনি হাত বাড়িয়ে দিবে, তাকে সাহায্য করবে। কিন্তু আফসোস, মাহাতিম এবার কিছুই করলো না, বরঞ্চ ঝাঁঝালো গলায় ধমক দিয়ে লাগালো। এখানে ফেলে যাওয়ার হুঙ্কার দিয়ে বসলো। দূর থেকে বাগানে ফুলে পানি দিতে পুরো দৃশ্য দেখছিল সিরাজ কাকা। তিনি অবস্থার বেগতিক দেখে তাড়াতাড়ি পানির পাইপ রেখে গ্যারেজের দিকে ছুটলেন। এক দৌড় দিয়ে বগলগাছা করে লাল বস্তুটা মেহিনুরের কাছে এনে দিল। মেহিনুর কাঁদো কাঁদো চেহারায় দৃষ্টি ফেলে দেখলো তার পায়ের কাছে জিপে ওঠার জন্য একটা টুল রেখে দিয়েছে। মেহিনুর সেই টুলে পা দিয়ে বৃদ্ধ সিরাজের সাহায্য নিয়ে উঠে বসল। আঁচলটুকু মেহিনুর কোলে তুলে নিয়ে দিলেন সিরাজ কাকা। মাহাতিম এবার ভুরুক্ষেপ পর্যন্ত করলো না। সে শুধু সিরাজ কাকার দিকে চোখ দিয়ে বাড়ির দিকে যেতে ইশারা করলো। শব্দহীনভাবে একবার হ্যাঁসূচক মাথা নাড়িয়ে অব্যক্ত অভিজ্ঞতা বুঝিয়ে দিলেন সিরাজ। হৃদয়ের কপটগুলো ভয়ের অস্তরণে নড়ে বড়ে উঠেছে। অবচেতন মনটা মিনিটে মিনিটে অদ্ভুত কিছুর আভাস দিচ্ছে। সেই আভাসে আরো কুঞ্চিত এবং লজ্জাবতী পাতার মতো কুকড়ে যাচ্ছে মার্জা। তার সরল মনের আঙ্গিনাটা এই যাত্রায় কোনোভাবে অস্বাভাবিক মনে করতে পারছে না। তার মাতৃতুল্য অমিত্র স্নেহের মনটা অচেনা ভয়ের জন্য কেমন কঠোর হয়ে রয়েছে, শঙ্কায় রয়েছে তিনি। পেছনে সিটে বসে থাকা অনামিকা মার্জার কীর্তকলাপ দেখে কৌতূহলী হলো। কিসের ঢং শুরু করেছে এই মহিলা? ঢং করার জায়গা পেল না। এমন ফালতু ভাব যেন হাই রোডে কুলি করে। মেন্টাল বলে মনে মনে বিরক্তি কথা ছুড়ল অনামিকা। রজনী এমনভাবে ড্রাইভ করছে যেন সে
ট্যুরের চূড়ান্ত স্ফূর্তিতে মেতে আছে। মোবাইল টিপা বন্ধ করে কানে সাদা সাদা গুটো এয়ারপোর্ট গুঁজে দিয়ে অনামিকা ফেসবুক কল করছিল। কথায় বলতে বলতে কিন্তু কণ্ঠস্বর যেন তোতলানো সুরে বিকৃত হয়ে গেল তার। ফুপি ফুপি রাস্তায় বেপরোয়া স্পিডে শহরের হাইরোড মারিয়ে মাইক্রোবাস ছুটছে। সমুদ্র দেখার অভিলয়ে তান মন প্রফুল্লতায় মেতে উঠেছে। মাইকো সেই বদ্ধপরিকর চলন্ত পরিবেশে সুর উঠল নীতির। দুঃখ ঘটালে কিছু ছুটি আসবে না ফিরে। নীতির হাসি গেলে প্রীতি চঞ্চল মন। এই পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে। দুবন ছড়িয়ে ড্রাইভিং সিট থেকে উঠে বলল তৌফো, দুঃখ কাটলে কিছু ছুটি আসবে না ফিরে। মুস্কি হাসে নিজের ঠোঁটে আবার নাড়ালো সৌফো। এই পৃথিবী ভালোবাসায় রয়েছে ঘিরে। সবাইকে ঢোক্কার দিয়ে পাখির ডানার মতো ঢেউয়ের মতো গান গাইতে লইল। মন যেন আজ পাখির ডানা। পাশ থেকে কলি ছিনিয়ে নিয়ে মাহাদি বলল, হারিয়ে যেতে নেই মানা। ঠোঁটের কোণ থেকে সিয়াম বলল, চুপি চুপি স্বপ্ন রাখে হাত বাড়িয়ে। খিলখিলিয়ে হাস্য মনে সবাই একসাথে গেয়ে উঠল, মন চাই যেখানে চোখ যায় সেখানেই যাব হারিয়ে। ও মন চাই যেখানে চোখ যায় সেখানেই যাব হারিয়ে। দুপুরে তৃতীয় প্রহর চলছে। অরুতে তেজা চাকাটা আজ মৃণময়। গ্রীষ্মের মতো দপট না খেললে শীতের হিমেল সোয়া কিভাবে পাবে। হাইরোডে এখন জ্যাম নেই। আজ যে কোনো জ্যাম নেই তার ধরতে পারছে না মাহাতিম। বেকুবের দলটা ফোন ধরছে না। এদিকে মেহিনুরও জিপে রাখা সম্ভব না। ধ্যাত, কেন করলো এই কাজ? কেন ওদের সাথে গেল না? রাগটা সম্পূর্ণ নিজের মাথায় চেপে ধরেছে যেন। রাজনৈতিক অবস্থার ইতিবাচক পাশাপাশি কতটা নৈতিবাচক প্রভাব ফেলতে পারে তার কোনো প্রয়োজন রাখে না। বা হাতের ঘড়িটা এক পলক চোখ বুলিয়ে ফের সামনের দিকে তাকালো। খুব একটা সময় নেই। কখন কিভাবে কোন দিক থেকে বিপদে সে হানা করবে বুঝতে পারছে না। ভয়টা নিজের জন্য না, ভয়টা পাশে বসা মানুষের জন্য। ডাইনিং এর ফাঁকে ফাঁকে কালো সানগ্লাসটা আর চোখে নজর রাখছে থেমে। পাংশুটির ছোট মুখটা কেমন যেন মিয়ে আছে। একরত্তি হাসি নেই সেখানে, উজ্জ্বলতার রেশ নেই মাত্র। পাশ থেকে আর চোখে ড্রাইভিং করা অবস্থায় এই কিংকর্ত দেখে চোখের সামনে দিকে ঘুরিয়ে মাহাতিম কিছু একটা চিন্তা করতে স্পিড খানিকটা কমিয়ে আনতেই চিন্তায় অঙ্কটা ক্ষণিকের ভেতর ফলে গেল। মেনুর ঘুমে বিভোর হয়ে যেই মাথাটা বাদিকে রাস্তার পাশে ছেড়ে দিতে নিল, সাথে সাথে এক সেকেন্ডে দেরি না করে ঘাড়ের পেছন থেকে হাত গলাতে দিল। মেহনুরকে আগড়ে ধরল মাহাতিম। তন্ডাচ্ছন্ন মেহনুর তন্ডাতেই ডুবে আছে। মেহনুর বুঝতেও পারেনি। আস্তে করে ওর মাথাটা নিজের কাঁধে রাখলো মাহাতিম। গ্রীষ্মের তালুফাটা গরমে তৃষ্ণার্ত ঠান্ডা পানি স্বাদ পেতে অদ্ভুত শান্তিতে চোখ বুঝে আসে। মাহাতিমও আস্তে কাঁধের উষ্ণতায় ভর করে চোখ দুটো ক্ষীণভাবে বন্ধ করেছিল। আর যদি ডিপ নিচে না চালাতো তবে ঘুম ঘুম বিষগ্ন কোমলতায় ছুঁয়ে দিত মাহাতিম। বুকে হালকা করে নিঃশ্বাস ছাড়লো মাহাতিম। হঠাৎ প্যান্টের ডান পকেটে সুরসুর করলো। তার ফোনটা ভাইব্রেট হচ্ছে। মাহাতিম ফোনটা বের করে সামিরের নাম্বার থেকে কল এসেছে। জিপটা সুযোগ মতো রাস্তার এক পাশে থামিয়ে কলটা রিসিভ করলো মাহাতিম। মেহনুরের ঘুমন্ত দেহটা একইভাবে ধরে রেখেছে। ছোট্ট করে বলল, হ্যালো সামি। বলতে এই পাশ থেকে মাঝপথে থামিয়ে আতঙ্কে চেঁচিয়ে উঠল সামির। মাহাতিম ভাই, তুমি কোথায়? ভাই খবর দাও, তুমি আর এগিয়েও না। এখানে গাড়ি ভাঙচুর করছে, রাস্তার স্ট্রাইক চলছে ভাই। একটু চলতি জিপ ঘোরাও, তাড়াতাড়ি ঘুরিয়ে গাজীপুরে রাস্তা ধরো, আর এগিয়েও না। আমি ভাই সবাইকে নিয়ে আমার বন্ধুর বাসায় উঠেছি। সামনের রাস্তা খুবই জঘন্য। ওরা গাড়িতে আগুন পর্যন্ত দিয়ে ফেলেছে। আমাদের নেটওয়ার্কে কল দিতে পারছি না। ভাই প্লিজ তাড়াতাড়ি পালাও। সামিকের পরিস্থিতিতে চেঁচিয়ে শুনে নিজেকে ধাতস্থ করলো মাহাতিম। পরিস্থিতি যতই নাগালের বাইরে যাক, নিজের ধূর্ত মস্তিষ্কের ওপর ভরসা আছে তার। সামিককে শান্ত করে নিজে কয়েক মিনিটের ভেতর তুর্যক প্ল্যান সাজিয়ে নিল। সানগ্লাসের ভেতর বুদ্ধিদীপ্ত দৃষ্টি নিয়ে ইংরেজিতে লেখা কন্ট্যাক্ট নাম্বারগুলোতে চোখ বোলালো। এখন তাকে জরুরি দুটো কল করতে হবে। পাওয়ারটা আবারও খাটানোর সময় এসেছে। কলটা ডায়ালের ফলে কানে চেপে মেহনুরের দিকে মুখ করলো মাহাতিম। সানগ্লাসে দৃষ্টি মেহনুরের মুখের ওপর ফেলে চাপা হাসিতে বিড়বিড় করে উঠল, এবার যদি বাই চান্স আউট অফ কন্ট্রোল হয়ে আংশিক মধুচন্ডিমা হয়ে যাবে।
রাতের খলস ঝিমিয়ে মহিনপুরের গ্রামের নামটা এতদিনে ধামাচাপা ছিল অনিচ্ছুক কারণে। তবে এটা যেহেতু খলস হয়েছে, সেখানে বলা উচিত এটা মেহেরপুরের কাছাকাছি। গ্রামটা মূলত মেহিনুর আফরিনের শৈশবের স্মৃতিখানি, তার বেড়ে ওঠার একমাত্র স্থল ছিল। কিন্তু বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়ে সেই গ্রাম থেকে আজ বহুদূরে বসবাস করছে। স্বামী নামক পুরুষের সাথে বৈবাহিক সম্পর্ক পঞ্চমে পদার্পণ করছে সে। আজ সবকিছুই বিপক্ষে চলছে। বলা নেই কনেই হুট করে আকাশ ছিঁড়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। চোখের সামনে প্রায় 1 হাত পর্যন্ত বৃষ্টির জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না। নিপুর অন্ধকারে তলিয়ে আছে আকাশের গুমট চেহারা। মাথায় বৃষ্টি নিয়ে তবুও জিপে ছুটছে মাহাতিম। বৃষ্টির মধ্যে গাড়ি চালানো অনেক অংশ নিষিদ্ধ হলেও মাহাতিম উল্টো স্পিড বাড়িয়ে চলছে। বৃষ্টির ফোঁটা যেন ঠান্ডা এক একটা কোণার মতোই আকাশ থেকে ছড়ছে, একদম দেহের পশমগুলো ছুঁয়ে যাচ্ছে। এর চেয়েও ঠান্ডা পানি ট্রেনিংয়ে কার্যকর দক্ষতার সাথে ছিল, অথচ আজ পর্যন্ত ঘড়িটা বারবার মেহিনুরের জন্যই টিকটিক করছে। গ্রাম্য রাস্তায় পানি জমার কারণে জিপের বেদম গতিতে ছলাৎ ছলাৎ পানিতে ভাঙকুর আওয়াজ তুলছে। শুনশান চারদিকে কোনো ধরনের কোলাহল নেই। শহুরে হরেন ছিটে ফোটার যন্ত্রণা নেই। ঢাকা থেকে অদূরে যানবাহন কালোধোঁয়ামুক্ত পরিবেশ। গাজীপুরের রাজেন্দ্রপুর উপজেলার রাজবাড়ির ইউনিয়ন দিয়ে খানিকটু গ্রামের পথ ধরেই চলছে নক্ষত্রবাড়ি রিসোর্টের শ্রীপুরের কাছে অবস্থিত। দেশের জনপ্রিয় দম্পতি তথা চলচ্চিত্র তৌকির আহমেদ এবং অভিনেত্রী বিপাশা হায়াতের সুকৌশল চিন্তাধারা নির্মিত বাণিজ্যিক রিসোর্টের উদ্দেশ্য ধরেছে মাহাতিম। শীতে হাত কাঁপছে মেহিনুরকে। কাঁপাতে কাঁপাতে মেহিনুরের দিকে বলল, এটা কি আমাদের গ্রাম? মাহাতিম তার দিকে না তাকিয়ে কপালে চুলগুলো ব্রাশ করে কটকট সুরে বলল, না। মেহিনুর আর প্রশ্ন করার অবস্থা পাচ্ছিল না। ঠান্ডায় তার বুকের ভেতরটা ভারী হয়ে গেছে। নাক বন্ধ হওয়ার ফলে মুখ খুলে নিঃশ্বাস নিচ্ছে প্রচণ্ড। মেহিনুর আর প্রশ্ন করার অবস্থাটা পাচ্ছিল না। তার বুকের ভেতর ভারী হয়ে আসছে। নাক বন্ধ হওয়ার ফলে মুখ খুলে নিঃশ্বাস নিতে হচ্ছে। প্রচণ্ড অসহ্যকর অনুভূতিতে ছটফট করছে মেহিনুর। শৈশব থেকে এই ঠান্ডার জন্য করুণভাবে ভুগেছে। নিঃশ্বাস আটকে আসছে এখনো। ড্রাইভিংয়ের ফাঁকে বাম হাতে তাকালো মাহাতিম। কাঁপতে থাকা উন্মুক্ত পিঠটার বৃষ্টি বিধ্বস্ত ফোঁটাগুলো হিংস্রভাবে পড়ছে। সেদিক থেকে চোখ সরিয়ে গরম গলায় বলল মাহাতিম, পাকনামো করে পিঠ খোলা ব্লাউজ পরেছ কি জন্য? কাঁপতে কাঁপতে লাল চোখ তুলল মেহিনুর। ঠান্ডায় দাঁত কপাটি লাগার সুরে অত্যন্ত ধীরভাবে বলল, আপনার জন্য। চকিত ভঙ্গিতে আবারও বামে তাকালো মাহাতিম। তখনও অস্থায়ীভাবে চোখ সরে রয়েছে নক্ষত্রবাড়ি রিসোর্টের সদর দরজার দিকে। জিপ ঢুকিয়ে দিল। বুকিং জনিত কাজটি কলে সম্পন্ন করেছিল বলে দ্রুতই সময় নিয়ে কটেজ পেয়ে গেল। কটেজ পর্যন্ত যাওয়ার দূরত্ব বৃষ্টির মধ্যে একসঙ্গে হাঁটা দিল। মাহাতিম বড় বড় পা ফেলে এগিয়ে গেল। তার সাথে তাল মেলাতে পারছিল না মেহিনুর। অসহন গলায় কাশতে কাশতে বলল, শুনুন। ঝুম বৃষ্টি জোরালো পূর্ণ আওয়াজে শুনতে পেল না মাহাতিম। সে নিজ গতিতে পা চালিয়ে দ্রুত কটেজের ভেতর প্রবেশ করল। মেহিনুরের জন্য শুকনো কাপড়ের ব্যবস্থা করাটা এখন মুখ্য কর্ম। তার সাথে কোনো পোশাক নেই। যদি কোনো লাগেজ খুলে কিছু পাওয়া যায়, তার জন্য রাতটা চালানোর ব্যবস্থা করতে পারে। লাগেজের ফ্লোরে ফেলে তাড়াতাড়ি উপযুক্ত পোশাক খুঁজতে মাহাতিম ব্যস্ত। ভাঁজ করা ইস্ত্রির শার্টগুলো মাহাতিমের হাতের পরম থেকে নষ্ট হয়ে যাচ্ছিল। উল্টো পাল্টা করে খুঁজতে খুঁজতে ব্যস্ত ভঙ্গিতে মাহাতিম, তুমি কি আজ রাতটুকু আমার শার্ট পরতে পারবে? ভেজা শাড়িতে থাকলে তোমার নিউমোনিয়া হয়ে যাবে। কোনটা পরবে জলদি বলো। প্রশ্ন করার 2 মিনিট পেরিয়ে গেল। চারপাশ থেকে কোনো উত্তর এলো না। মাহাতিম ভাবলো অভিমানে চুপটি মেরে আছে হয়তো। সেবার মাথা পিছু ঘুরিয়ে মেহিনুরের জবাব দিচ্ছে না কেন বলেই ভুরু কুচকে বলল, ডানে বামে চোখ ঘুরিয়ে চিৎকার দিল, মেহিনুর। হাঁটু সোজা হয়ে অগোছলো লাগেজে ফেলে উঠে দাঁড়ালো মাহাতিম। ওর অবস্থায় অস্থির, উৎকণ্ঠায় উদ্বিগ্ন, বক্ষস্থল ধুকপুক করছে। এক দৌড়ে কটেজের রুম থেকে বেরিয়ে ডানে বারে চোখ ঘোরাতে কটেজের নিয়ন বাতির ঝাপসা বর্ষণে নীলচে শাড়িটা নজর পড়ল। কাঠের ওই বাঁশের লম্বা লরণটা শেষ মাথায় যুবতুব অবস্থায় হাঁটুতে মাথা রেখে হাঁপানো রোগীর মতো হাঁপাচ্ছে মেহিনুর। অপরাধী দৃষ্টিতে দাঁতে দাঁত শক্ত করে আল্লাহ কি করলাম বলেই সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড় দিল মাহাতিম। মেহিনুরের সামনে পা থামে ধপ করে হাঁটু ভেঙে বসে পড়ল সে। কানে অদ্ভুত শব্দটা বেজে উঠল। নত মাথা ধীরে ধীরে উঠালো মাহাতিম। সরি মেহিনুর। লাল টকটকে চোখের পাতা টেনে খুলে সামনের দিকে তাকালো। ঘোলা ঘোলা চাহনিতে দেখতে পেল সাদা শার্টটা দেখা যাচ্ছে।
চুলগুলো পানিতে ভিজে জেলে পূর্ণ, কপাল ছড়িয়ে গেছে, টুপ টুপ করে চুল থেকে পানি পড়ছে। শরীর দুটো গাছের পাতার মতো দুলে দুলে উঠল। মেহনুর এক দৃষ্টে আধবোঝা চাহনিতে তাকিয়ে দৃষ্টিকণ্ঠে বলল, সরি। মেহনুরের অবস্থা দেখে নরনচড়া ভঙ্গিতেই থমকে আছে। মাহাতিম আরো নত হয়ে মেহনুরের দিকে এগিয়ে গেল। ঠান্ডা গাল দুটো দুহাত দিয়ে আরেকবার খপ করে ধরল। ভরাক্রান্ত চাহনি দিয়ে অপরিধি গলায় বলল, পেছনে তাকাতে খেয়াল ছিল না। নিরুত্তর মুখে ফ্যাকাশে দৃষ্টিতে তাকিয়ে রইল মেহনুর। মাহাতিম আবার নরম গলায় বলল, বসে আছো কেন, যাবে না? চোখ বন্ধ করলো মেহনুর। আবার চোখ খুলে মাহাতিমের দিকে তাকিয়ে ধীরে ধীরে মাথা ডানে বামে নাড়িয়ে দিল। আশ্চর্য হতভাগ্য মাহাতিম তৎক্ষণাৎ অস্থির কণ্ঠে খপিয়ে উঠল, যাবে না মানে? ফাজলাম করছো? বিক্ষিপ্ত চোখ ধরে জ্বলে উঠল তার। মেহনুরকে ছেড়ে দাঁড়ালো মাহাতিম। মেহনুর তখনও চুল চোখে মাহাতিমকে দেখছে, অনেকটা নির্বিকার, অনেকটা ভাবশূন্য, অনেকটা হতভাগ। মাহাতিম কোনো দিকে কোনো কিছু পরোয়া না করে মেহনুরের হাঁটুর নিচে ডান হাতটা ঢুকিয়ে দিয়ে তাকে তুলে ফেলে, পাঁচগোলা করে আষ্টেপৃষ্টে আবদ্ধ করে বুকের কাছে নেয়, একপাশে লেগে থাকে। মেহনুর অনুভব করে মাহাতিম তাকে কোলে নিয়ে কটেজে যায়। সেই চাপা জেদ হিসেবে দৃঢ় বাহুতে মেহনুরকে চেপে রাখে। সিঁড়ির ধাপগুলো পদে পদে অতিক্রম করে কটেজ রুমে প্রবেশ করে মাহাতিম। রুমে ঠিক মাঝখানে সিলিং বিশাল ঝাড়বাতি। সেই ঝাড়বাতির আলোতে নান্দনীয় শোভা কেড়েছে রুমটা। আমার শার্ট পরতে হবে ম্যাডাম। কোন কালারটা পরবেন আপনি? মাহাতিম কথা ও হাসি দুটো কৌতূহল দিল মেহনুরকে। অনেকক্ষণ পর স্বচ্ছ চাহনি সূচক প্রশ্নতে জিজ্ঞেস করলো, কেন? মাহাতিম শুধু হাসলো। মেহনুরের ঘড়ির দিকে রাখা হাতটা একটুখানি এগিয়ে মেহনুরের দিকে তাকালো। তাকাতে দেরি, পটাশ করে শব্দ করে লাইট নিভে যেতে দেরি না। ঝাড়বাতি চোখ অন্ধকার সোনালি আলোটা নিভে গেল। ডিম লাইটের মতো মৃদু আলো ছড়ানো চারদিক। জানালা দিয়ে ঝুমঝুম বৃষ্টি ছন্দ ঘেরাল করছে। গ্রামের মাটি যেন স্নিগ্ধ অভিশক্তি পাচ্ছে। মাহাতিমের মুখটা তার দিকে চলে আসে, খুবই ধীরভাবে মুখটা নিচে নামায়। মেহনুরের ওষ্ঠ জোড়ায় নিঃশ্বাস পড়লো যেন। মেহনুর খামচে ধরলো মাহাতিমের সাদা কলারটা। আবার হাসি দিয়ে মেহনুরের থুতনির ওপর ঠোঁট দুটো রেখে মৃদু চাপা দিয়ে মাহাতিম ফিসফিস করে নিজের থুতনি ছুঁয়ে ছুঁয়ে বলল, তোমার প্রথম কোলে তুলে নিয়েই চুমু দিলাম, মনে আছে? কুকুরের কথা মেহনুরের চোখ খিচুনি দিয়ে জড়িয়ে যাওয়া গলায় বলল, মানে তোমায় বলেছিলাম তোমায় প্রথম চুমুটা কোলে নিয়ে খাবো। মেহনুরের ঘাড়ের নিচে থাকা হাতটা ওপরে তুলল মাহাতিম। চোখ বন্ধ করে থুতনির ওপর অধৈর্যকল সরিয়ে কিছিত ওপরে তুলল। শীতলতার পরশে উষ্ণতার কোমলতায় ঢুক গেল। বহুদিনের কাঙ্ক্ষিত অকুষ্ঠ স্পর্শে নত মেহনুর আদরে কুকড়ে গেল মাহাতিম। পিপাসিত মাটি যেমন বহুদিন পর পানি পান করে, ঠিক তেমনই যেন আদুরে ঠোঁট দুটো উষ্ণতায় ভরিয়ে দিল। হঠাৎ মেহনুর চমকে গিয়ে চোখ খুলে তাকালো। নিজের উন্মুক্ত পেটটায় তরল আভা পেয়ে চুল থেকে হাত নামিয়ে ফেললো। হাতটা নিচের অধরে দিয়ে তরলটা স্পর্শ করলো। সারা শরীরে অদ্ভুত ভয়ে কাটা দিল যেন। স্বাভাবিক হাতটা চমকায় কাঁপতে কাঁপতে চোখের সামনে আনতে ধরল এটা রক্ত। কাপা হাতে চোখ সরালো সে। মাহাতিমের দিকে তাকালো মেহনুর। হাতের ব্যান্ডেজ থেকে রক্ত বেরোচ্ছে, রক্তে মেহনুরের পিঠে লেপটে যাচ্ছে। এই মানুষটা কি কাটাছেঁড়া ব্যথা অনুভব করে না? নির্বকে চোখ বন্ধ করে নিল মেহনুর। ভয় লাগছে তার।